ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। দর্শক, যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর রংপুর সদর উপজেলার পালিছড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নের প্রোটেকশন গ্লাস এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। সেখানে নিরাপত্তাহীনভাবে গেল 4 মাস ধরে আছেন নতুন করে স্পোর্টস বিজয়ী বালিকা দলের ক্যাপ্টেন অনন্যা খানম, স্ট্রাইকার শ্রীদি কিশু সহ অন্যান্য ফুটবলাররা। বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী মাজিদুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী সাজিদুর রহমান সহ স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন। ইউএনও জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব প্রোটেকশন গ্লাস এলাকাটি প্রতিস্থাপন করতে তিনি জোর উদ্যোগ নেবেন। তিনি কথা বলেছেন, দেখে আসবো। গ্লাস এক সাইডে ভেঙে গেছে, সম্ভবত এপ্রিল মাসের 25 তারিখে, আমি জানি যতটা। তো ভেঙে যাওয়ার প্রেক্ষিতে আমরা আসছি আজকেই, এসে মাপ নিয়ে গেলাম এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা যথাস্থানে সঠিকভাবে বসিয়ে ঠিক করে দেব। বাচ্চা যাতে নিরাপত্তায় থাকে এবং এখানে যারা আবাসিকভাবে থাকে তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। পাশাপাশি এই স্টেডিয়ামের আরো টুকটাক যে সকল সংস্কার কাজ আছে, যা করলে এখানে ফ্যাসিলিটিস বাড়বে, এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব। দর্শক, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নাজমুল শান্ত প্রেস কনফারেন্স আজকে কথা বলেছেন। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া সফরে তিনি এমন পারফর্ম করতে চান যে ভবিষ্যতে আরও বেশি বেশি টেস্ট খেলার সুযোগ দেবে বাংলাদেশকে। 23 বছর পর অজি সিরিজ খেলতে যাওয়ার আগে এভাবে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত। দলে ইনজুরির সমস্যা থাকলেও এইসব নিয়ে একেবারেই ভাবতে চান না, বরং পেসার স্পিন মিলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান স্বাগতিকদের। নতুন ওয়ানডে ক্যাপ্টেন লিটন দাসকে শুভেচ্ছা জানিয়ে শান্তর প্রত্যাশা এই ফরম্যাটেও দলকে গুছিয়ে নেবেন তিনি। ডারউইনের উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা ছাড়বে টাইগার বাহিনী। যে কোনো দলের জন্যই অস্ট্রেলিয়া সফর চ্যালেঞ্জিং, আর যদি তা হয় 23 বছর পর, তাহলে তো কথাই নেই। তাই তো দল ঘোষণার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন সম্মান নিয়ে ফেরাটাই হবে টপ প্রায়োরিটি। টেস্ট অধিনায়ক নাজমুল শান্তর কাছেও ছুড়ে গেল সেই একই প্রশ্ন। এই সফরে টাইগারদের লক্ষ্যটা কি? ড্র, জয় নাকি লড়াই? লাস্ট কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটা ম্যাচ খেলি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। রেজাল্ট নিয়ে আমরা চিন্তা না করে, আউটকাম নিয়ে চিন্তা না করে, আমরা আমাদের প্রসেসটা কি, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ওই জায়গাগুলো আমরা কীভাবে ইমপ্রুভ করতেছি, এই জায়গাতে আমাদের মেন ফোকাস থাকে। সেটা আমরা হোমে খেলি বা বাইরে খেলি বা যে কোনো টিমের এগেনস্টে খেলি। সো এই সিরিজেও নতুন কিছু থাকবে না। আমাদের টার্গেট থাকবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের প্রসেসটা কি, ওই জায়গাটা আমরা ঠিকঠাক মতো মেনটেন করছি কিনা। অস্ট্রেলিয়া সফর টাইগার ক্রিকেটারদের কাছে একটা স্বপ্নের মতোই। একটা প্রজন্ম হারিয়ে গেছে, কিন্তু ক্যাঙ্গারুর দেশে খেলাই হয়নি। এই যেমন দীর্ঘদিন টেস্টের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, আর গেল 20 বছরে 100 টেস্ট খেলা মুশফিকের অস্ট্রেলিয়ায় সাদা পোশাকে অভিষেক হবে ক্যারিয়ারের গোধূলি লগ্নে। নতুন ভেন্যুতে অবশ্য নিজেদের রাঙিয়ে নিতে চান শান্ত। দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে, সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই, এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে থাকে পেসারদের জন্য আলাদা রোমাঞ্চ। সেখানে এখনকার স্পিড স্টার নাহিদ রানা দলে নেই। ইনজুরির মিছিল শঙ্কা বাড়ালেও ওসব নিয়ে ভাবতে চান না। যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর্ড হতে পারে, বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। এদিকে শান্তর হাত থেকে যে ওয়ানডে অধিনায়কের ব্যাটন উঠেছিল মিরাজের হাতে, বদল এসেছে সেখানেও। সাদা বলে এখন অধিনায়ক লিটন দাস। এক সময়ে 3 ফরম্যাটে 3 অধিনায়কের ফর্মুলার বিপক্ষে থাকা টেস্ট কাপ্তান শুভেচ্ছা জানিয়ে রাখলেন লিটনকে। লিটনকে কংগ্রেচুলেশন, এবং আমার মনে হয় যে সে টি-20 পুরা টিমটাকে যেভাবে লাস্ট কয়েক বছরে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, ওয়ানডে টিমটাকেও আমার মনে হয় যে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। পরিসংখ্যা কিংবা কন্ডিশনের দিক থেকে অজিদের ধরাছোঁয়ার বাইরে মনে হলেও বদল এসেছে টাইগারদের মানসিকতায়। জয়ের এই ক্ষুধাটাই হতে পারে ফিল সিমন্স শিষ্যদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
যুক্ত হতে চাই স্পোর্টস লাইভে আমাদের আজকের দিনের অতিথির সঙ্গে কায়সার সিনিয়র ক্রীড়া সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। কায়সার ভাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশের 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব থেকে বেরিয়ে এসে এখন সাদা বলের জন্য লিটন কুমার দাস ক্যাপ্টেন, লাল বলের জন্য নাজমুল শান্ত ক্যাপ্টেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, প্রথমত সেটা জানতে চাইবো। আর দ্বিতীয়ত সঙ্গে আরেকটা বিষয় একটু বলবেন, আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটটাকে দেখছেন, ভাইস ক্যাপ্টেন বিকামিং ক্যাপ্টেন রেগুলার বেসিসে এই প্র্যাকটিসটা আমরা কখনোই আসলে দেখতে পাই নাই বাংলাদেশে। সেটা তামিম ইকবাল নিজেও কিন্তু এটার একটা শিকার হয়েছিলেন 2012-13 সালে, যখন মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্সি দায়িত্ব পেলেন সাকিব আল হাসানের পর, তখন তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন। সো এই চলটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্র্যাকটিসটা কেন করা যায় না? ধন্যবাদ সামি। প্রথমে বলে রাখি যে 3 ক্যাপ্টেনের যে ফর্মুলা এর আগে ক্রিকেট বোর্ড নিয়েছিল সেটা একটা ভুল ফর্মুলা ছিল, এবং সেই ভুল ফর্মুলাটা আমি মনে করি যে বর্তমান ক্রিকেট বোর্ড একটা মানে পারফেক্ট ওয়েতে কারেকশন করার একটা সুযোগ পেয়েছে তারা, এবং তারা সেটা করেছে। কারণটা হলো যে বাংলাদেশ, দেখুন বাংলাদেশে আপনি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন কেন থাকবে, সেটা অনেক আগের প্ল্যান। খুব সম্ভবত এটা আপনি 10 বছর আগে বা 12 বছর আগে যখন এই ফর্মুলাটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চালু হয়েছিল তখন কয়েকটা দেশ এটা গ্রহণ করেছিল, কিন্তু বাংলাদেশ এটার কেন এটার সাথে গিয়েছে আমি ঠিক জানি না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যে ব্যাখ্যাটা ছিল সেই ব্যাখ্যার সাথে কিন্তু আমি ক্রিকেটীয় কোনো লজিক খুঁজে পাইনি। এর কারণটা হলো যে বাংলাদেশ দেখবেন আপনি যে ওয়ানডে খেলে কয়টা বছরে, খুব সম্ভবত 12টা থেকে 14টা ওয়ানডে খেলে। তো শুধুমাত্র 12টা থেকে 14টা ওয়ানডে খেলার জন্য আপনি একজনকে আলাদাভাবে ক্যাপ্টেন করতে হবে, কেন করতে হবে? কোনো কারণ নেই কিন্তু এটার সঙ্গে। কারণটা হলো যে যিনি আপনি টি-20 খেলেন, টি-20তে যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনি কিন্তু আপনি ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন্সির ভূমিকাও পালন করতে পারেন, কারণ দুটো খেলাই কিন্তু আপনি একটা 20 ওভারের খেলা, একটা 50 ওভারের খেলা। সো আপনি যখনই এখানে বেশি নেতৃত্ব আনার চেষ্টা করবেন সেখানে দেখবেন যে আপনি সিনক্রোনাইজেশনে একটা সমস্যা হয়, ড্রেসিং রুমে এক ধরনের কিন্তু সমস্যা হয়। সবচেয়ে বড় বিষয়টা হলো যে 3 ফরম্যাটে যে এই ক্রিকেট খেলে বাংলাদেশে, 3 ফরম্যাটে দেখবেন যে আপনি নিয়ারলি ম্যাক্সিমাম ক্রিকেটার কিন্তু আপনি একই ক্রিকেটাররাই কিন্তু এই 3 ফরম্যাটে ক্রিকেট খেলেন। এমন না যে 3 ফরম্যাটের জন্য একদম পুরোপুরি 100% আলাদা দল রয়েছে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই 3 ফরম্যাটের কোচ কিন্তু একই, কোচিং স্টাফ কিন্তু একই, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে টিম ম্যানেজমেন্ট কিন্তু একই। সো এখানে আমি মনে করি যে ফর্মুলাটা চালু করেছিলেন এর আগের ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড সেটার সঙ্গে ক্রিকেটীয় লজিক যায় না, এবং সেই ভুল সিদ্ধান্তটা আমি মনে করি যে বর্তমান ক্রিকেট বোর্ড পারফেক্ট ওয়েতে শুদ্ধিকরণের একটা চেষ্টাটুকু করেছে, এবং লিটন দাসকে আপনার সাদা বলের জন্য ক্যাপ্টেন এবং লাল বলের জন্য নাজমুল হোসেন শান্ত রয়েছেন। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে প্রক্রিয়ায় এই কাজটা করা হয়েছিল, দ্যাট ওয়াজ অলসো রং প্রসেস। মানে নাজমুল হোসেন শান্তকে যে প্রক্রিয়ার ওয়ানডে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা কোনো মতেই লজিক্যাল কোনো কিছু ছিল না, এবং একটা ভুল প্রক্রিয়ার মধ্যে ছিল। সো আগের বোর্ডের ভুল সিদ্ধান্তটাকে বর্তমান ক্রিকেট বোর্ড একদম পারফেক্ট ওয়েতে একটা শুদ্ধিকরণের চেষ্টাটুকু করেছে। আরো আগে হলে খুব ভালো হতো, কারণটা হলো যে আপনি 2027 বিশ্বকাপের জন্য এই দলটাকে তৈরি করেছেন, ক্যাপ্টেন আর একটু বেশি সুযোগটা পেতেন সেই দলটাকে নিজের মতো করে গড়ে নেওয়ার জন্য। তারপরও আমি মনে করি যে যা হয়েছে মানে দেরিতে হলেও সঠিক সিদ্ধান্তটুকু এসেছে। প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রসঙ্গ চলে আসে, বাংলাদেশের যেহেতু পেস বোলিং রিসোর্সটা খুব লিমিটেড, তামিম ইকবাল একটা কথা কিন্তু বলেছেন যে প্রত্যেক ক্যাপ্টেনই চায় তার দলে নাহিদ রানা খেলবে বা তার দলে বেস্ট পসিবল পেস বোলারটা খেলবে। সো এটাও নাকি এক ধরনের সংকট তৈরি করেছিল, যে কারণে আমরা দেখলাম যে ইন রিসেন্ট টাইমসে জিম্বাবুয়ের মাটিতেই 3 জন পেস বোলার ইনজুরিতে পড়েছেন। সো আপনার কাছে কি মনে হয় যে এখন যে প্রসিডিউরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেছে অন্তত এই সংকটের জায়গাটা দূর হতে পারে, যেহেতু আমাদের রিসোর্স খুবই লিমিটেড? রাইট, একদম পারফেক্টলি আপনি বলেছেন, এটা এই সংকটটা দূর হতে পারে। এবং তার চেয়ে বড় সমস্যাটা ছিল কিন্তু আপনি যখন 3 ক্যাপ্টেন করবেন ড্রেসিং রুমে, যেটি আমি বললাম যে নিয়ারলি একই দল কিন্তু আপনার 3 ফরম্যাটে খেলছে, ড্রেসিং রুমে এক ধরনের কিন্তু আপনার দেখবেন যে টাগ অফ ওয়ারের একটা তৈরি হয়ে থাকে ক্যাপ্টেন্সি নিয়ে, ক্যাপ্টেনদের নিয়ে। আপনি দেখবেন যে একটা ঠান্ডা যুদ্ধ বা একটা কোল্ড ওয়ার যেটাকে আমরা বলি, হয়তো সেটা তেমন ভাবে প্রকাশিত হয় না, কিন্তু আপনি যখনই এই ধরনের একটা ঠান্ডা যুদ্ধ আপনি ক্যাপ্টেনদের মধ্যে থেকে থাকে বা সিনিয়রদের মধ্যে চলে আসে, তখন দেখবেন যে সেই টিমটা কিন্তু কখনই ভালোভাবে পারফর্ম করতে পারে না, অর্থাৎ টিমের মধ্যে বন্ডিংটা ঠিক মতো হয় না। এই কারণে আমি মনে করি যে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে একেবারে অ্যাবসলিউটলি পারফেক্ট সিদ্ধান্ত। আর যেটি আপনি বলছিলেন যে ভাইস ক্যাপ্টেনকে আপনি ক্যাপ্টেন করা উচিত কিনা, অবশ্যই আমি মনে করি যে ভাইস ক্যাপ্টেন শুড বি ক্যাপ্টেন, কারণ ভাইস ক্যাপ্টেনের পরবর্তী ভাইস ক্যাপ্টেন কাজটা কি? ভাইস ক্যাপ্টেনের কাজ হলো নিয়মিত ক্যাপ্টেন যখন থাকবেন না তখন তিনি ক্যাপ্টেন্সি করবেন, এবং তাকে চিন্তা করা হয় যে দূরবর্তী ক্যাপ্টেন তিনি হতে পারেন। এই কারণে আমি মনে করি যে এই প্রক্রিয়াটাও একেবারে পারফেক্ট। এর আগে যেটা হয়েছিল সেটাও কিন্তু আপনি ভুলভাবে সেটা করা হয়েছিল, যে ভাইস ক্যাপ্টেন থাকার সত্ত্বেও আপনি অন্য আরেকজনকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন। তার মানেটা হলো যে যাকে আপনি যে দায়িত্ব দিয়েছিলেন ভাইস ক্যাপ্টেনের, তার উপর আপনি আস্থাশীল না যে তিনি দলকে পরিচালনা করতে পারবেন কিনা।
তো যিনি দলকে পরিচালনা করতে পারবেন না, তার উপর যদি আপনি আস্থাবান নাই থাকেন, তাহলে তাকে কেন আপনি ভাইস ক্যাপ্টেন দেবেন? সো এই জিনিসগুলি আমি মনে করি যে পারফেক্টলি হওয়া উচিত এবং ক্রিকেটীয় লজিক বিবেচনা করে করা উচিত। কায়সার ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের হাতে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখে এসে আবার আপনার সঙ্গে যুক্ত হতে চাই প্রাসঙ্গিক বিষয়ে। দর্শক, প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে ভারতের বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো কিছু বলতে পারছেন না বিসিবি সভাপতি। নিজে আশাবাদী থাকলেও সবকিছু বিসিবির হাতে নেই। বুধবারের বোর্ড সভা শেষে এমনটাই তামিম ইকবাল জানিয়েছেন। রিপোর্টে বাকিটা আছে, আমরা দেখে আসবো। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার ইস্যুতে ভারতের সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তো ছিলই, যে কারণে ভারতের বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ছিল শঙ্কা। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই সফর যেন আলোর মুখ দেখতে শুরু করে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 28 আগস্ট বাংলাদেশের মাটিতে রঙিন পোশাকে সিরিজ খেলতে আসার কথা ভারতের। 1 মাসেরও কম সময় বাকি থাকতে সেই সিরিজ নিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনাটা এখন বেশ জোরে সোরেই। প্রশ্ন, ভারত কি তবে আসছে? বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সাধারণ সভা শেষে এই প্রশ্নের জবাবে বিসিবির সভাপতিও জানাতে পারেননি নিশ্চিত করে কিছু। ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফরচুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই। আমি আলোচনা করছি বিসিসি এর সাথে, বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে, আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country, and I'm very hopeful, আমি আশাবাদী যে ওনারা আসবেন। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিসিবির একাধিক সূত্রের মতে নির্ধারিত সময়ে সফরের জন্য প্রস্তুত ম্যান ইন ব্লুরা। যদিও বোর্ড ছাপিয়ে এই সিদ্ধান্ত যে এখন দুই দেশের সরকারের, সে ইঙ্গিত দিলেন তামিম ইকবাল। আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট এভরিথিং, অ্যান্ড দ্যার ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রস। সো আমার জায়গা থেকে আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages it has with India series and all those things, but there are certain things that are beyond my control. পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী 2024 সালে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ভারতীয় দল সিরিজটি তখন স্থগিত করে 2025 সাল পর্যন্ত। নির্ধারিত সময়ে দুই বোর্ডের মধ্যে টানাপোড়েন, যার ফলে সিরিজটি আরও পিছিয়ে অনিশ্চিত হয়ে পড়ে। তবে এবার কি ভারত আসছে, সেই উত্তরটা মিলবে দিন কয়েক বাদেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আমাদের অতিথির সঙ্গে আরও একবার যুক্ত হতে চাই। কায়সার ভাই, তামিম ইকবাল গতকাল প্রেস কনফারেন্সে ইন্ডিয়া ট্যুরের ব্যাপারে বলেছিলেন যে দের ইজ অ্যানাদার লাইন, ডেফিনেটলি গভর্নমেন্টের বিষয়টা তিনি বলেছেন। তবে যতটুকু আমরা আজকে জানতে পেরেছি, তামিম ইকবাল ইন্ডিয়াতে গেছেন, সেই সঙ্গে আরও এক বিসিবি পরিচালক সানিয়ান তানিম, তিনিও ইন্ডিয়াতে গেছেন। এরকম কথাও আছে, সেন্টার অফ এক্সিলেন্স ঘুরে দেখার জন্য তারা গেছেন। আপনার কাছে কি মনে হয় যে একই সঙ্গে ভারতের বাংলাদেশ সফরটা নিয়েও আলোচনা হবে, দুপক্ষের মধ্যে একটা ডিপ্লোম্যাটিক আলোচনা হতে পারে সেই বিষয়টা নিয়ে? না, একটা বিষয় ক্লিয়ার যে ভারতীয় ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ সফরে আসতে চায়, ঠিক একই রকম ভাবে বাংলাদেশও চায় যেন ভারতীয় দল বাংলাদেশে সফরটা করুক। কিন্তু বিষয়টা হলো, সামি, আপনাকে আমরা সবাই জানি যে এই পুরো বিষয়টা কিন্তু এখন দু বোর্ডের মধ্যে না, এটা কিন্তু আপনি দুই দেশের সরকারের মধ্যে কিন্তু পুরো বিষয়টা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের সরকারের মধ্যে যদি আপনি সম্প্রীতি থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই সমস্যাটা 1 মিনিটের বিষয় সমাধান আসার জন্য। আর যদি সেরকম সম্প্রীতি না থাকে, তাহলে দেখবেন যে এই রাজনৈতিক এই কারণেই কিন্তু এই দু দেশের মধ্যে রাজনৈতিক যে সম্পর্কের যে উত্তাপটুকু রয়েছে, সেই উত্তাপের কারণে কিন্তু ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে আপনি যখন ভারতীয় ফুটবল দল বাংলাদেশে আসতে পারে, ভারতীয় ভলিবল দল বাংলাদেশে আসতে পারে, তাহলে ভারতীয় কাবাডি দল যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসলে দু দেশের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি থেকে নষ্ট হয়ে যাবে, এটা ভাবার কি কারণ রয়েছে? সো আমার কাছে মনে হচ্ছে যে এই ক্রিকেট কিন্তু আপনি দু দেশের মধ্যে যে একটা রাজনৈতিক টানাপোড়েন রয়েছে, রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে
একটা উত্তাপ রয়েছে, একটা দ্বিমত রয়েছে, সেই দ্বিমতটাও কিন্তু আপনি এই ক্রিকেট কূটনীতি দিয়ে কিন্তু আপনি দূর হতে পারে। সো আমি আশা করব ক্রিকেট একজন সাংবাদিক হিসেবে যে অবশ্যই ভারতীয় ক্রিকেট দল যেন বাংলাদেশ সফরে আসুক এবং সেটাতে কোনো ধরনের কোনো রাজনৈতিক মানে জটিলতা যেন না থাকে, সেটাতে যেন পিওর শুধুমাত্র ক্রিকেটীয় বিষয়টুকু থাকে। তবে এই পুরো বিষয়টা নির্ভর করছে দু দেশের সরকারের সিদ্ধান্তের উপর। এখানে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডেরও তেমন কোনো করার কোনো কিছু নেই। তামিম ইকবাল খুব পারফেক্টলি বলেছেন এবং খুব কূটনীতিক ভাষায় তিনি বলেছেন যে তারা চান যেন ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসুক, কিন্তু এই পুরো বিষয়টা তার সিদ্ধান্তের উপর নেই। দু দেশের সরকারের সিদ্ধান্তের উপর পুরো বিষয়টা রয়েছে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ কেন নরওয়ের সঙ্গে ম্যাচে হেরেছে ব্রাজিল? কার্লো আনচেলত্তি দায়ী করেছেন হাইড্রেশন ব্রেককে। বিস্তারিত আছে রিপোর্টে, দেখে আসবো। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের সঙ্গে ব্রাজিল কেন 2-1 গোলে হেরেছে সেই ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করেছেন বিশ্বের সবচাইতে বড় বড় ফুটবল বিশ্লেষকরা। তবে এবার স্বয়ং ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নিয়েছেন হাইড্রেশন ব্রেকের সময়টায় তার ওভার থিঙ্কিং এর জন্যই ব্রাজিল ম্যাচ হেরেছে এবং হাইড্রেশন ব্রেকটাকে তিনি অন্যতম বড় প্রভাবক হিসেবে দাঁড় করিয়েছেন রাউন্ড অফ 16-এর ম্যাচে নরওয়ের সঙ্গে 2-1 গোলে হারার পেছনে। মূলত হাইড্রেশন ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়ার্ধে 0-0 ছিল ম্যাচের স্কোর লাইন। এর পরবর্তী পর্যায়ে তিনি ট্যাকটিক্যাল কয়েকটা পরিবর্তন এনেছিলেন হাইড্রেশন ব্রেকের পরে, যার মাসুল গুনতে হয়েছে 79 মিনিটে একটা গোল খাওয়ার মাধ্যমে, পরবর্তী সময় 90 মিনিটে আরো একটা গোল খাওয়ার মাধ্যমে। কার্লো আনচেলত্তি সেই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু না বললেও আমরা যদি একটু ট্যাকটিক্যাল বিশ্লেষণ করতে চাই তাহলে দেখা যাবে 68তম মিনিটে কার্লো আনচেলত্তি ট্যাকটিক্যাল 2টা পরিবর্তন এনেছিলেন, যার মধ্যে একটা অন্যতম বড় পরিবর্তনের জায়গা ছিল ব্রাজিলের ডান প্রান্তের উইঙ্গার রায়ানকে বসিয়ে মিডফিল্ডার দানিলো সান্তোসকে মাঠে নামানো। এবং আমরা যদি একটু ট্যাকটিক্যাল ডিকোড করতে চাই তাহলে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে নরওয়ের বাম প্রান্ত এবং ব্রাজিলের ডান প্রান্ত থেকেই দুটা অ্যাসিস্ট এসে আর্লিং হালান্ডের কাছে যাওয়ার পরে দুটা গোল দিয়েছেন আর্লিং হালান্ড এবং সেই জায়গায় আন্দ্রেয়াস শেলডরফ দুটা অ্যাসিস্টই তিনি করেছিলেন নরওয়ের এন্ডের বা প্রান্ত থেকে, যেটা ব্রাজিলের এন্ডের ডান প্রান্ত। মূলত রায়ান পুরো বিশ্বকাপ জুড়েই ব্রাজিলের এন্ডের ডান প্রান্ত কিংবা অপোনেন্টের এন্ডের বাম প্রান্তে অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই প্লেতেই কন্ট্রিবিউট করেছেন চমৎকারভাবে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর এই ম্যাচটাতে 68তম মিনিটে রায়ানকে মাঠ থেকে উঠেই হয়তোবা কার্লো আনচেলত্তি সেই জায়গায় ট্যাকটিক্যাল একটা মিস্টেক করেছেন। সাম্প্রতিক সময় ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কোনো কিছু না বললেও আনচেলত্তি এই ব্যাপারটাই জানিয়েছেন হাইড্রেশন ব্রেকের প্রভাবেই ব্রাজিল রাউন্ড অফ 16-এর এই ম্যাচটা নরওয়ের সঙ্গে হেরেছে, কারণ তার আগ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। তিনি কিছু একটা ওভার থিঙ্ক করে ফেলেছিলেন, যার কারণে তিনি একটা ট্যাকটিক্যাল পরিবর্তন আনেন, যে ট্যাকটিক্যাল পরিবর্তনে দুটা গোল তাদেরকে কনসিড করতে হয়েছে। পরবর্তী সময়ে আসলে ফিরে আসার আর কোনো উপায় ব্রাজিলের ক্ষেত্রে ছিল না এবং সেটা ট্যাকটিক্যাল বিশ্লেষণ করতে গেলে মূলত যেটা দেখা যায় সেটা হচ্ছে রায়ানকে সেই ডান প্রান্ত থেকে উঠিয়ে নেওয়া এবং পরবর্তী সময় নরওয়ে কিন্তু বা প্রান্ত থেকে দুটো অ্যাসিস্ট পেয়েছে আর্লিং হালান্ডের জোড়া গোলের কারণে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। এই হাইড্রেশন ব্রেকটা নিয়ে পুরো বিশ্বকাপ জুড়ে অনেক কথা হয়েছে। ইভেন ব্রাজিলও কিন্তু মরক্কোর সঙ্গে ম্যাচটাতে একটা গোল কনসিড করার পর হাইড্রেশন ব্রেকের কল্যাণেই ট্যাকটিক্যাল চেঞ্জ করে পরবর্তী সময় তারা সমতায় ফিরেছিল। জাপানের এগেনস্টে ম্যাচটাতেও কিন্তু হাইড্রেশন ব্রেকের অ্যাডভান্টেজ পেয়েছে। তবে সর্বশেষ ম্যাচটাতে কার্লো আনচেলত্তি নিজে স্বীকার করে নিয়েছেন এই হাইড্রেশন ব্রেকের কারণেই তাদের মোমেন্টামটা ব্রেক হয়েছে এবং ট্যাকটিক্যালি তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সবকিছু মিলিয়ে এই হাইড্রেশন ব্রেকটা পরবর্তী সময়ে ফুটবল বিশ্বে খেলাতে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে সেটা হয়তো বা সময় বলে দেবে। সৈয়দ আবিদ হোসাইন সামি, যমুনা স্পোর্টস। দর্শক, ক্রিকেটে ফেরত আসতে চাই। আমাদের অতিথি এম কায়সার আমাদের সঙ্গে রয়েছেন। কায়সার ভাই, খুব রিসেন্টলি বাংলাদেশের লোকাল কোচদের নিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে। কালকে তামিম ইকবাল একটা এক্সাম্পলও দিয়েছিলেন। আমাদের হাতে 2 মিনিটের মতো সময় বাকি আছে। আপনি একটু বলবেন যে আসলে আমরা তো তাদেরকে নিয়ে ট্রল করছি বা মজা নিচ্ছি, এরকম কথা হচ্ছে, কিন্তু দিন শেষে এই কথাগুলো আমাদের সামগ্রিক ক্রিকেট বাস্তু সংস্থানের একটা বহিঃপ্রকাশ কিনা, আমাদের নিজেদেরকে প্রশ্নটা করা উচিত কিনা? না, অবশ্যই এটা করা উচিত। কারণটা হলো যে আপনি যদি শিক্ষক ঠিক না থাকেন তাহলে তিনি ছাত্র ভালো কিভাবে হবে, এবং কোচিং পেশাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জব আপনার ক্রিকেটের ক্ষেত্রে। কারণ এই কোচরা যেটা শেখাবেন সেটা যখন ছোট ছেলেদেরকে শেখাবেন সেটা কিন্তু তাদের মনের মধ্যে গেঁথে যায়, এবং সেটা যদি ভুল শিক্ষা হয় তাহলে সেটা কিন্তু ভুলই শিখবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু এখানে ক্লিয়ার করতে চাই, সেটি হলো যে কোচদের খাতা দেখা বলা হচ্ছে যে তারা বাজেভাবে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষায় তারা পাশ করতে পারেননি, কিন্তু সব কোচ কি ফেল করেছেন? আমার প্রশ্নটা সেই জায়গায়।
সবাই যদি ফেল করে থাকেন এবং সবাই যদি এক নাগাড়ে এরকম ভাবে খারাপ ভাবে পরীক্ষা দিয়ে থাকেন এবং তারা যদি খারাপ ছাত্র হয়ে থাকেন, খারাপ শিক্ষক হয়ে থাকেন, তাহলে একটা বিষয়। কিন্তু এখানে যদি শুধুমাত্র কয়েকজন এই ক্ষেত্রে এরকম ভাবে যদি আপনি বাজেভাবে ফেল করেছেন, সেটাকে আমি মনে করি না যে সামগ্রিক অর্থে বাংলাদেশের সকল আঞ্চলিক কোচদেরকে দায়ী করাটা উচিত হবে। সেটাও একটা বড় বিষয় রয়েছে। এবং সেই সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এনএসসি বারবার আমরা দেখি যে আপনার এই কোচেস রিফ্রেশ কোচিং একটা হয়ে থাকে। তো এটা করে লাভটা কি, বা এটা কারা করছেন? এর আগে কোচদের যে ট্রেনিং করানো হয়েছিল, তাহলে সেই ট্রেনিংটা কি কাজে লেগেছে, বা সেই ট্রেনিংটা আদৌ কি কার্যকর কোনো কিছু হয়েছে কিনা, এই সোর্স সার্চিং এর বিষয়টা কিন্তু এখন ক্রিকেট বোর্ডকে নজরে আনাটা উচিত। শুধুমাত্র 2-3 জনের জন্য আপনি সামগ্রিক অর্থে বাংলাদেশের সকল কোচকে দায়ী করবেন, আমার মনে হয় এটা খুব একটা শোভনীয় কোনো কিছু না। তবে হ্যাঁ, কোচিং এর দিকে আমি অবশ্যই মনে করি তাদেরকেই কোচ হিসাবে আসা উচিত যারা সত্যিকার অর্থে দক্ষ রয়েছেন, এবং সেই দক্ষতা তারা যদি দেখাতে না পারেন, তাহলে তাদেরকে কোনো মতে কিন্তু দায়িত্বটুকু দেওয়াটা উচিত হবে না। দিন শেষে আমরা কেমন প্রোডাক্ট পাচ্ছি, কেমন ক্রিকেটার পাচ্ছি, সেটাই আসলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। কায়সার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি সময় দিয়েছেন, দীর্ঘ সময় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, কায়সার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। আমরা ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যেটা নিয়ে আমরা শেষ করছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ নিয়োগ প্রক্রিয়া, এবং সেখানে বেশ কয়েকটা প্রশ্ন তুলে এসেছে যেটা সামগ্রিকভাবে আমাদের ক্রিকেটীয় বাস্তু সংস্থানের একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। আর এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।